তারা দেখা যায় যে একটি বাসের যন্ত্রাংশ খুলে আরেকটি বাসে লাগাই ফেলতেছে। সো তখন কি হচ্ছে, সেই আগের বাসটা যেরকম অকার্যকর হয়ে পড়তেছে, তেমনি নতুন বাসও আসলে কিছুদিন পর অকার্যকর হয়ে পড়ে। আমরা জানি জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের নানা কার্যক্রমে যেমনটা এটা দেখিয়েছেন, ঠিক তেমনটাই আমরা জামাতে ইসলামের কার্যক্রমে আমরা এটা দেখতে পারি। এই জিনিসটার মূল কারণ আসলে তাদের সাংগঠনিক স্ট্রাকচারে আর কি, যে তারা আসলে কখনো চায় না যে নারীরা এই রাজনৈতিক আঙ্গনে কিংবা সামাজিক আঙ্গনে মানে নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারুক আর কি। ঘটনাস্থল হয়েছে রামপুরা এবং তার আশপাশের এলাকায়। সেখানে তিনজন আসামির ফাঁসি হয়েছে এবং একজনের যাবজ্জীবন এবং একজন যিনি মানে কারাগারে আটক রয়েছেন তার 20 বছর কারাদণ্ড হয়েছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে প্রতিদিন যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসির যে বাস, সেই বাসের যে দশা, অর্থাৎ ভাঙা চোরা এবড়ো থেবড়ো, আর বেসরকারি বাসগুলোর যে চেহারা প্রায় একই রকম। অর্থাৎ সরকারি বাসের আর বেসরকারি বাসের মধ্যে কোনো পার্থক্য নাই, দেখেই মনে হয় যে আনফিট, তারপরেও সেগুলো চলছে। তো এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসির বাসগুলোর এই অবস্থা কেন, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেইগুলোর বাসের চেহারা দিকে তাকাইতে ইচ্ছা করে না, কারণ কি? ধন্যবাদ। দেখুন, আপনি কিন্তু ইতিমধ্যেই বললেন যে আসলে রাজধানীর সড়কগুলোতে যে বেসরকারি বাসগুলো চলছে এবং সরকারি রাষ্ট্রায়ত্ত যে বিআরটিসি বাসগুলো চলছে, তাদের চেহারার অবস্থা কিন্তু প্রায় একই রকম। কিন্তু যেখানে সেই প্রাইভেট লোকাল বাসগুলো এই রাজধানীর সড়কে প্রায় 2 দশক ধরে চলাচল করছে, তারা চলাচল করেই যাচ্ছেন, সেখানে বিআরটিসির মতো রাষ্ট্রীয় সংস্থার বাসগুলো এই রাজধানী সড়কগুলোতে চলতে পারছে মাত্র 6 থেকে 8 বছর। যার উদাহরণ হিসেবে কিন্তু আমরা আসলে সংখ্যাগুলোর দিকে তাকালেই বুঝতে পারি। বিআরটিসির আয়ত্তে যে 2009 থেকে 2019 সালের মধ্যে প্রায় 1600 বাস কেনা হয়েছে। তার মধ্যে বর্তমানে কিন্তু বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার, অর্থাৎ মেরামতেরই অযোগ্য, সম্পূর্ণভাবে মেরামতের অযোগ্য ঘোষণা করা হয়েছে 343টি বাসকে। অর্থাৎ আমার পুরো ফ্লিটের প্রায় 1/4 বাসই কিন্তু এখন চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী। অর্থাৎ বাকি যে প্রায় 1100 বাস থাকছে তাই কিন্তু আসলে বিভিন্নভাবে অপারেট করে চলছে। তার মানে এখন সেগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি করতে হবে। দেখুন, যে এই 343টি বাসের কথা বললাম রিপেয়ারের অযোগ্য, সেগুলো ভাঙাড়ির দোকানেও আসলে বিক্রি করা যায় কিনা সে নিয়েও কিন্তু একটি প্রশ্ন রয়েছে এখানে। এবং এই যে অবস্থা, এই অবস্থার পেছনে কিন্তু আসলে বেশ কিছু কারণ বারবার উঠে এসেছে। আমরা যখন বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমরা যখন যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তখন কিন্তু বারবার এই কারণগুলো উঠে এসেছে। কারণগুলো হিসেবে তারা কিন্তু বারবারই বলছেন যে এখানে রক্ষণাবেক্ষণের একটি অনেক বড় অভাব রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেই জনশক্তি দিয়ে, অর্থাৎ যেই কারিগরদের দিয়ে আসলে এই রক্ষণাবেক্ষণ করানোর কথা এবং সার্ভিসগুলো করানোর কথা, এবং যে মেকানিকরা এখানে কাজ করার কথা, তারা কিন্তু প্রচুর পরিমাণে অদক্ষ। নাম্বার 3, এই যে ডিপো লেভেলে যে বাসগুলো থাকছে সেখানে কিন্তু একটি দুর্নীতির মহোৎসব ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বারবার উঠে এসেছে। এবং চতুর্থত যে কারণটি, সেটি হচ্ছে যে ম্যানেজমেন্টের, অর্থাৎ যে কর্তৃপক্ষের কিন্তু সিদ্ধান্তহীনতার অনেক বড় উদাহরণ হিসেবে বর্তমানের এই পরিস্থিতি আমরা দেখতে পাই। সিদ্ধান্তহীনতা কিরকম, যদি একটু ব্যাখ্যা করে বলেন। দেখুন, সিদ্ধান্তহীনতার এখানে বেশ কিছু লেয়ার রয়েছে। একটি যদি উল্লেখ করতে চাই, যে রাজধানীর এই যে বিআরটিসির বাসগুলো চলছে তা কিন্তু আসলে ইজারা দেওয়া হয়, স্টাফ বাস আকারে চলে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখি, বিভিন্ন সরকারি সংস্থা হোক বা বিভিন্ন সংস্থাকে কিন্তু বিআরটিসি বাসগুলো ইজারা দেয়। দেখা যায় যে সেই বাসগুলো যেই ইজারাদারকে দেওয়া হয়, সেই ইজারাদার সর্বোচ্চ মুনাফা করার জন্য সেই বাসগুলোর কোনো মেনটেন্যান্স করে না। তারা সেই বাসটির যে অবস্থায় থাকুক না কেন কোনো মেরামত করে না, রক্ষণাবেক্ষণ কিছুই করে না, তারা শুধু বাসগুলো এই সড়কে চালাতে থাকে। তো ইজারা একটা কারণ, যেহেতু তারা সিংহভাগ ফ্লিটের বাসগুলো ইজারা দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থাকতে পারে। তো তারা যেহেতু রক্ষণাবেক্ষণ না করেন না, এছাড়া আর কি কি সমস্যা আছে যে কারণে তাদেরকে এই যে লাইফ স্প্যান কমে আসে বিআরটিসি? দেখুন, বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে যখন এ ব্যাপারে কথা হয়েছে তখন কিন্তু তারা একটি টার্ম উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ক্যানিবালিজম। অর্থাৎ তাদের এই যে ফ্লিট অপারেশন হচ্ছে, এই ফ্লিট অপারেশনের মধ্যে তারা দেখা যায় যে একটি বাসের যন্ত্রাংশ খুলে আরেকটি বাসে লাগাই ফেলতেছে। সো তখন কি হচ্ছে, সেই
আগের বাসটা যেরকম অকার্যকর হয়ে পড়তেছে, তেমনি নতুন বাসও আসলে কিছুদিন পর অকার্যকর হয়ে পড়ে। সো আলটিমেটলি এইখানে একটা ক্যানিবালিজমের টার্ম তারা ইউজ করেন। সো যার ফলে আসলে ধীরে ধীরে সেই বাসের লাইফ স্প্যান অনেকটা কমে আসছে। এর পাশাপাশি আসলে দেখা যায় কি, বেসরকারি বাসগুলোর মালিকরা কিন্তু খুব ভালো মতো জানেন যে তাদের বাস যাত্রী সেবার জন্য যদি উন্নত না হয়, তাহলে কিন্তু যাত্রীরা খুবই সহজে অন্য বাসে বা অন্য সেবায় সুইচ করে যেতে পারেন। কিন্তু বিআরটিসি যে বাসগুলো যারা ব্যবহার করেন, যারা স্টাফ বাস হিসেবে যেগুলো ব্যবহার হয়, সেই ব্যক্তিরা কিন্তু সেই বাসগুলো ব্যবহার করতে বাধ্য। উদাহরণ হিসেবে আমি যদি ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস, যে বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দয়াগঞ্জ পর্যন্ত যাতায়াত করে, সেই বাসটির অবস্থা যতটাই লক্ষ্যঝক্কর হোক না কেন, সেই বাসের ভেতরের ফ্যানগুলো চলুক বা না চলুক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি দয়াগঞ্জে থাকেন তার কিন্তু সেই বাসটিতে চলাচল করতে হয়। যার কারণে আসলে আলটিমেটলি যারা বিআরটিসিতে প্রত্যেক দিন যাতায়াত করেন তারা কিন্তু বাধ্য হয়েই বিআরটিসি ব্যবহার করছেন। মানে এবং তার কোনো অল্টারনেটিভ নাই। আর তার কোনো সেই মুহূর্তে, কারণ অন্যান্য বাসের সাথে যখন তুলনা করা হয় তখন তিনি বিআরটিসিকে বেছে নিতে বাধ্য হন, হুম, হুম, কারণ তখন একটা দায়বদ্ধতার জায়গা থাকে যে এটি একটি সরকারি বাস। পাশাপাশি আরেকটা ব্যাপার, যখন বিআরটি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য টাইমসকে দিয়েছেন যে অন্যান্য বাসগুলোর মুনাফা করার অনেক উপায় থাকে, তাদের অনেক আর্থিক অনুদান থাকে, তাদের একটি ব্যবসায়ী মনোভাব থাকে, কিন্তু বিআরটিসির দায়িত্ব আসলে মুনাফা করা নয়। বিআরটিসির দায়িত্ব হচ্ছে Loss করা। মানুষকে সেবা দেওয়া। তারা লস করার ব্যাপারটা যখন আমি হুম। তাদেরকে প্রশ্ন করেছি, না, রেলকেও মানে রেলকেও একই কথা। ওই যখনই চলে আসে যে মানে আপনার সেবা তো দিতে পারতেছেন না, কিন্তু আমরা তো মানে লাভ করার জন্য আসি নাই, মানে বিআরটিসিরও একই যে ওই মনোভাব। সরকারি গদবাধা যে উত্তর, সেই হুম, উত্তরই কিন্তু হুম, আমরা এই কর্তৃপক্ষের কাছ থেকেও পেয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরাতে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার চলছিল দীর্ঘদিন। সেই বিচারের পর রায় হয়েছে। এই রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ জনের ফাঁসি দিয়েছে। ফাঁসির মধ্যে একজন আসামি হচ্ছেন সেই সময়কার ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। তো এই বিষয়ে আমাদের প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আহমেদ আলামিন। আহমেদ আলামিন, এই যে রায় হলো এবং রায়ের ৩ জনকে ফাঁসি দেওয়া হলো, মানে বিচারের কাজ চলছিল অনেক দিন ধরে, সাক্ষী টাক্ষী নেওয়া হলো, টোটাল রায়ে কি কি বলা হয়েছে একটু ধন্যবাদ বিস্তারিত। আপনাকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যে মামলাটির রায় হয়েছে সেটি একটি আলোচিত একটি মামলা, জুলাই গণ অভ্যুত্থানের সময়কার একটি মামলা। এই মামলার ঘটনাস্থল হয়েছে রামপুরা এবং তার আশপাশের এলাকায়। সেখানে তিনজন আসামির ফাঁসি হয়েছে এবং একজনের যাবজ্জীবন এবং একজন যিনি মানে কারাগারে আটক রয়েছেন তার 20 বছর কারাদণ্ড হয়েছে। এখানে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্য 3 জন যারা পুলিশ কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি বলা হয়, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়, আদেশে হ্যাঁ সেই দায় তাদের বিরুদ্ধে মানে প্রমাণিত হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে তারা দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, দায়িত্বহীন কাজ করেছেন। আচ্ছা, ঊর্ধ্বতন এই টোটাল এই মামলায় আসামি কতজন? আসামি 5 জন, মোট আসামি 5 জন। হ্যাঁ। এর মধ্যে 4 জন পলাতক, একজন কাস্টডিতে আছেন। কাস্টডিতে কে আছেন? চঞ্চল চন্দ্র সরকার, উনি কে? উনি হচ্ছেন এএসআই, রামপুরা পুলিশ ফাঁড়ির এএসআই ছিলেন আচ্ছা, আচ্ছা। ঘটনার সময়। আর অন্য যারা 4 জনই পলাতক? হ্যাঁ, তারা পলাতক সবাই। আচ্ছা, আচ্ছা। তো এখন মানে আজকের রায়ে কতজন মারা গেছিল ওই ঘটনায়, কখন মারা গেছিল, একটু যদি আমাদের একটু 2024 সালের 19শে জুলাই সেখানে 2 জন মারা গেছেন ভিন্ন ভিন্ন ঘটনাস্থলে, মানে রামপুরা এলাকায় 2 জন মারা গেছেন। একজন হচ্ছেন একজন মানে শিশু দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছিল, তার পিছনে পিছনে তার দাদি যাচ্ছিল, এই সময় গুলিটা হয়। তার শিশুর গুলি তার মাথায় ভেদ করে বেরিয়ে যায় অপর পাশ থেকে, এবং তার দাদি পিছনে ছিল, তার দাদির শরীরে গিয়ে মানে আঘাত করে গুলি, দাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই দাদি এবং আর একজন হচ্ছেন অন্য একজন আসামি নাহিদ হোসেন, মানে ভিন্ন ভিন্ন ঘটনাস্থলে 2 জন মারা যায়। আর অন্য আরেকজন তিনি হচ্ছেন মানে আমির হোসেন, তিনি পুলিশের ভয়ে একটি ভবনের কার্নিশ ঝুলে ছিলেন, সেখানে গিয়েও পুলিশ তাকে গুলি করেছে। এই গুলি করার অপরাধে আসামি চঞ্চলকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে, মানে গুলি করার দায়ে। জি। এখানে আসামি মারা যায়, মানে ভিকটিম মারা যায়নি, তিনি আহত অবস্থায় বেঁচে আছেন। আর ওই শিশুও বেঁচে আছেন, শিশুর দাদি মারা গেছেন এখন পর্যন্ত, মানে তারা মানে আহত অবস্থায় আছেন আর কি, মানে
বিকলাঙ্গ পঙ্গু অবস্থায় বলা যায় আর কি। মানে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা মামলা যদি বলেন যে কোনটা কোনটা হলো? এখানে সেটাতে শেখ মানে হাসিনার গণহত্যা বিরুদ্ধে মামলার রায় হয়েছে, তারপরে আপনার সাভার আশুলিয়ার লাশ পোড়ানোর মামলা হয়েছে, চানখারপুরের মামলা হয়েছে, মোট 5টি মামলার রায় হয়েছে আজকের মামলার রায় সহ। মোট 5টি গুরুত্বপূর্ণ জি, বা আলোচিত। এখনো 20টির বেশি মামলা বিচারাধীন রয়েছে হুম, হুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আচ্ছা, তো এই মামলার রায়ে যে আপনি বললেন বিচারকের যে পর্যবেক্ষণ, আর কি কি পর্যবেক্ষণ ছিল আপনার স্মরণ আজকে তো করতে পারেন? সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়েছে, এখানে মানে মূলত এই বিষয়টি উঠে এসেছে যে তারা দায়িত্বজ্ঞানহীন হিসাবে দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করেছেন। হুম হুম হুম। না ঠিক আছে, আপনার ইয়েটা যে মানে ঊর্ধ্বতন ওই সময় ঊর্ধ্বতন কর্মকর্তার কর্তৃপক্ষ হিসেবে তারা যে রকমের মানে গাইড করা উচিত ছিল সেরকম তারা গাইড করেননি, বরং হুম। তারা অপরাধটাকে সংগঠিত হতে দিয়েছেন। এই যে এসআই একজন যার 20 বছরের কারাদণ্ড হয়েছে, আপনি যেমনটা বলছিলেন, ওনার অপরাধ ছিল কি? ভবনে ঝুলন্ত অবস্থায় আমির হোসেনকে গুলি করা, এবং তার বিরুদ্ধে সেই অপরাধ প্রমাণিত হয়েছে। তিনি স্বীকারোক্তি দিয়েছেন, আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। যে ক্লোজ ডিস্টেন্সের থেকে হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় একজন আত্মরক্ষার জন্য মানে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, তাকে গুলি করেছেন এএসআই এই চঞ্চল চন্দ্র সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির কর্মীদের যেসব কর্মকাণ্ড দেখা যায় প্রায়, তাতে বোঝা যায় যে তারা অনেকটাই নারী বিদ্বেষী। আবার ডাকসু নির্বাচনের আগে এই শিবির কর্মীরাই এমন এমন প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্যাম্পাসটাকে একটা নারী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন, কিন্তু বাস্তবে সেটা আর দেখা যায়নি। তো এ বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের ক্যাম্পাস করেসপন্ডেন্ট শাহিদুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের রিপোর্টের যে মূল বিষয়টি ছিল, যেটা হচ্ছে গিয়ে শিবির যেমনটা তাদের ডাকসু নির্বাচনের আগে ইস্তাহারে নারীবান্ধব ক্যাম্পাস গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কতটুকু তারা বাস্তবায়ন করেছে সেই জিনিসটার উপরেই। তো আমরা দেখতে পেয়েছি যখন ডাকসু নির্বাচন চলতেছিল, প্রচারণা করতে যখন প্রার্থীরা ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ই একজন প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে একটা রিট করছিল হাইকোর্টে, যার ফলে ডাকসু নির্বাচন কিছুটা স্থগিত হয়ে গিয়েছিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তো সেই সময় একজন আলী হোসেন নামের একজন তাকে হচ্ছে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। তো বুঝতে হবে সে সময় সে এস এম ফরহাদের প্রার্থীরা রিট করার কারণেই কিন্তু সে এই ধরনের হুমকিটা পেয়েছিল। এখন এ পরবর্তীতে শিবির যদিও বা অস্বীকার করেছে যে সে তাদের সাথে সংযুক্ত নয়, তবে আলী হোসেনের প্রোফাইলে অনেকগুলা পোস্ট দেখা গিয়েছিল যে সে সরাসরি শিবিরের কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে কিংবা তাদের মতাদর্শের জিনিসপত্র তারা সে প্রকাশ করছে আর কি। এরপরে সম্প্রতি আরেকটা ঘটনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে, যেখানে নরওয়ে ও ফ্রান্সের একটা ম্যাচ দেখার জন্য কিছু সাবেক শিক্ষার্থী সেখানে গিয়েছিলেন। সেখানে একটা হাজব্যান্ড ওয়াইফও ছিল তারা। তো তাদেরকে সে সময় হচ্ছে গিয়ে হল থেকে তুলে দেওয়া হয়েছিল যে একটা মেয়ে এই সময় হচ্ছে এখানে এসে খেলা কেন দেখবে, আপনাদের এখানে খেলা দেখতে পারবেন না, আপনারা চলে যান, এরকম একটা বিষয়। তো পরবর্তীতে জানা যায় যে হল প্রশাসন থেকে আসলে অনুমতি ছিল যে মেয়েরা এসে এখানে খেলাটা দেখতে পারবে। সায়েন্স ফ্যাকাল্টির 3টা হল একসাথে করে সেখানে হচ্ছে আপনার একটা জায়েন্ট স্ক্রিনে খেলাটা দেখানো হচ্ছিল, যেখানে অ্যালাউ ছিল যে মেয়েরা এসে খেলাটা দেখতে পারবে। কিন্তু সেই সময়ও হচ্ছে গিয়ে তাকে বের করে দেয় আর কি। এখন জিনিসটা যেটা হয়েছিল, আপনি শিবির কর্মীদের যদি এসব ব্যবহার আপনি যদি পর্যালোচনা করেন, আপনি যেটা বুঝতে পারবেন তারা আসলে একটা প্যাটার্ন উঠে আসে যে তারা এই জিনিসটা ওয়েলকামই করতে পারে না, যে একটা মেয়ে রাতের বেলা যে একটা হলে গিয়ে খেলাটা দেখবে, সেটাই তারা গ্রহণ করতে পারতেছে না। নাইলে এখানে কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তার সাথে হাজবেন্ডও ছিল, তার হাজবেন্ড তার সাথে ছিল তার প্রোটেকশনের জন্য, তার নিরাপত্তা নিয়ে কোনো এখানে শঙ্কার বিষয় ছিল না। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তো মানে নিরাপত্তা মানুষজন আছে। এছাড়া তারা যখন হচ্ছে গিয়ে ভিতরে গেছিল তখন হচ্ছে তারা হলের যে এন্ট্রি ওইখানে তারা নামও লিখে গেছিল। তার মানে কি হল প্রশাসন এই জিনিসটা অ্যালাউ করলেও ডাকসু থেকে যারা নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেলে তারা হচ্ছে এই জিনিসটা অ্যালাউ করতেছে না। এখানে তাদের সমস্যাটা কি মেনলি? এই ঘটনায় মোহাম্মদ সাজু মিয়া, যে কিনা শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছিল, তার মতামত হচ্ছে কি একটা মেয়ে রাত 12টার পর একটা হলে ঢুকলে সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিক মানুষের কোট আনকোট স্বাভাবিক মানুষের
এই জিনিসটা কখনো ভালোভাবে নিবে না আর কি। তো এখানে আসলে স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলতে তারা আসলে কাদেরকে বুঝাইতে চেয়েছে আর কি, এখানে সেটাই আসে সব থেকে বড় প্রশ্ন। আমরা জানি জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের নানা কার্যক্রমে যেমনটা এটা দেখিয়েছেন, ঠিক তেমনটাই আমরা জামাতে ইসলামের কার্যক্রমে আমরা এটা দেখতে পারি। তো এই জিনিসটার মূল কারণ তা আসলে তাদের সাংগঠনিক স্ট্রাকচারে আর কি, যে তারা আসলে কখনো চায় না যে নারীরা এই রাজনৈতিক আঙ্গনে কিংবা সামাজিক আঙ্গনে মানে নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারুক আর কি, কারণ তারা এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। এই জিনিসটার কারণ তাদের সাংগঠনিক স্ট্রাকচারে। তারা ধরেন যে আমরা দেখি যে ইসলামী ছাত্র শিবির যেটা করেছে ক্যাম্পাসে, যে তার হাজবেন্ড সহ আছে, খেলা দেখতে আসছে, এইটা তারা মানতে চায় না। এইটা তো মূলত ইসলামী যে দল জামাত ইসলামী, তাদের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা যায় যে তারা আসলে চান তাদের মতো করে, তারা যেভাবে চান সেভাবে একটা নারী এই সমাজে চলবে, কাজ করবে, বা অন্যান্য যাবতীয় যেসব জিনিসে পার্টিসিপেট করতে চায় সেগুলোতে তাদের সম্মতি থাকলেই শুধু হবে, তাছাড়া তারা অ্যাকসেপ্ট করতে পারে না। এটাই তো প্রমাণিত হচ্ছে বা দেখা যায়। জি, তারা এই জিনিসটা তাদের কার্যক্রমে ঠিকই বোঝাচ্ছে, কিন্তু তাদের আবার মুখে আছে অন্য কথা। যেমন ডাকসু নির্বাচনের আগে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যখন গিয়ে তাদের ইশতেহার দিয়েছিল, তাদের মেন থিমটাই ছিল যে একটা নারী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করা। তো আসলে যে জিনিসটা তাদের মতাদর্শের সাথে সাংঘর্ষিক, যে জিনিসটা তারা তাদের কার্যকলাপের মধ্যে নারী বান্ধব ক্যাম্পাস জিনিসটা কি? নারী বান্ধব ক্যাম্পাসের যে বিষয়টা, যে কনসেপ্টটা, সেটার মানে কি, একটা মেয়ে সে নিজের মতো করে চলাফেরা করবে, তার যদি মন চাইলো যে আমি রাতে বের হচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিব, সে দিতে পারবে। সে খাওয়া দাওয়া করতে যাইতে চাচ্ছে, সে যাইতে পারবে। তারপর যে যেমন কিছুদিন আগে একটা ঘটনা হইলো যে বিশ্ববিদ্যালয় মল চত্বরে প্রক্টরাল টিমের কিছু লোকজন একটা মেয়েকে রাত 10টার পর ঢোকার কারণে তাকে বের করে দিয়েছে। এখন একটা জিনিস আপনি ভাবেন, একটা মেয়ে যদি তার ক্যাম্পাসের একটা স্পেসিফিক জায়গাতেই যদি সে নিরাপদ না হয়, তাকে যদি নিরাপত্তাটা দেওয়া না যায়, তাহলে তার নিরাপত্তাটা আসলে কোন জায়গায়? তার নিরাপত্তাটা নিশ্চিত করার জন্যই তো আসলে যে ছাত্র সংসদ নির্বাচন, এই জিনিসটার মূল কনসেপ্টটাই কি, যে একটা স্টুডেন্টের গ্রুপ নির্বাচিত হবে, তারা শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কাজ করবে। এখন এখানে যারা শিক্ষার্থীদের অধিকারগুলো কি সেই জিনিসটা সম্পর্কে অবগত না, মানুষজন যে আসলে এই জিনিসটাই অ্যাকসেপ্ট করে নিতে পারতেছে না যে একটা মেয়ে সে মন চাইলে মল চত্বরে রাতের 10টা বাজে বসে গল্প করতেই পারে, সে গান বাজনা করতেই পারে, চাও খাইতে যাইতে পারে, সে একটা চাও খেয়ে যেতে পারে। একটা নারী হওয়ার কারণে সে যাইতে পারবে না, একটা চা খাইতে যাইতে পারবে না। তো এই জিনিসটাকে এই জিনিসটা যে একটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, কিংবা এই জিনিসগুলোই কি মানে ডাকসু নির্বাচনের আগে ইশতেহারে জামাত শিবিরপন্থী ছাত্ররা তাদের ইশতেহারে বলেছিল যে নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ডাকসুর আগে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের মধ্যে একটা অন্যতম যেটা শিক্ষার্থীদের ডিমান্ডেড ছিল, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা ছাত্রী চাইলেই আরেকটা ছাত্রী হলে ঢুকতে পারে না। ঢুকতে হইলেও তার আপনার আইডি কার্ড দেখাইতে হয়। আইডি কার্ড দেখাইলেও সে গেস্ট রুম পর্যন্ত যাইতে পারবে। সে যদি চায় যে আমি আমার ফিমেল ফ্রেন্ডের রুমে যাব, তার সাথে একটু গল্প করব, এই সুযোগটা তার কাছে নাই। এর বাইরেও আরেকটা যেটা নারীদের জন্য একটা কারফিউর সিস্টেম প্রচলিত আছে, যে মেয়েরা চাইলে 10টার পরে হল থেকে বেরোইতে পারবে না আর কি। তো এরকম জিনিসগুলা তারা ওই সময় ইশতেহারে দিয়েছিল যে এইসব জিনিসপত্র তারা ঠিক করবে। কিন্তু আসলে নির্বাচনের পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে যে হল অথরিটি কিন্তু তাদেরকে ঠিকই পরামর্শটা দিছে, যে সম্মতিটা দিছে যে আপনারা চাইলে এখানে খেলা দেখতে পারবেন। 3টা হল একত্রিত করে একটা জায়েন্ট স্ক্রিন করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা তারাই করেছে। তারপরও শিবির সমর্থিত যারা হল সংসদে নির্বাচিত হয়েছেন, এতেই তাদের সমস্যা। তাদের মতামত এমন যে একটা মেয়ে রাত 12টা বাজে একটা হলে, ছেলেদের হলে আসবে, এটা কেমন দেখায়? এটা যদি কেমনই দেখাইতো, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এটা অবশ্যই অ্যালাউ করতো না। তারা যেহেতু এটা অ্যালাউ করছে, তার মানে অবশ্যই শিক্ষার্থীদের এখানে একটা মতামত আছে। এখন আপনার এই জিনিসটা ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, ব্যক্তিগত মতামতের দিকে আমরা নাই যাই, কিন্তু একটা নারী সে চাচ্ছে সে এই জিনিসটা করবে, এতে তো আপনি বাধা দেওয়ার কেউ হন না আর কি। এই জিনিসটাই উঠে আসছে শিবির নেতাকর্মীদের কার্যকলাপে। তারা তাদেরকে ওই সময় জোর করে বের করে দিয়েছিলেন। একই সাথে তাদের
মানে তার হাজবেন্ডও ছিল। আপনি ভাবেন একটা নারী যদি তার হাজবেন্ডের সাথেই নিরাপদ না হয়, তাও আবার তারা এমন না যে মানে বাইরে থেকে ঘুরতে আসছে, তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দেখা গেল 2-1 বছর আগে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। তো এই বয়সে এই সময় এসেই যদি তাদেরকে এভাবে মানে বের করে দেওয়া হয় এবং নারীদেরকে এক্সক্লুড করার একটা যে প্রবণতা এটা যদি থেকেই যায়, তাহলে এটা সার্বিক মানে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এটার জন্য হয়তো একটা লাইক শিক্ষার্থীরা যেটা দেখে যা তাদের যেসব প্রতিশ্রুতি দেখে তাদেরকে ভোট দিছে, তাদের কার্যকলাপ তো তাদের মানে বিরোধী আর কি, তাই জিনিসটার সাথে কন্ট্রাডিক্ট করে এই জিনিসটার সাথে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।